ভিকটিম যিনি থাকেন তাকে সাধারণত কিভাবে ক্ষতিপূরণটা কম দেওয়া যায় বা না দিয়ে পারা যায় এমন চেষ্টা করে থাকে। ফর $5,000 ওই ড্রাইভারের এগেইনস্টে আমি $30,000 আমি নিতে পারবো, $50,000 নিতে পারবো, $40,000 নিতে পারবো। ওকে, লস অফ ফিটাস, এটা হচ্ছে কারো কেউ যদি প্রেগনেন্ট হয়, বেবিটা যদি মারা যায়, আচ্ছা, তবে পার্মানেন্ট লস অফ ইউজ এন্ড বডি অফ অ্যান অর্গান, মানে তোমার একটা পার্মানেন্ট বডি পার্ট তুমি হারায় ফেলছো, সারা জীবনের জন্য এটা কাজ করবে না। আমি এগুলো কোনোটাই হলো না, মার্কেটের কাছেও পড়লাম না, রাস্তায়ও পড়লাম না, কোনো বাড়ির সামনেও পড়লাম না, আমি পার্কে ব্যায়াম করতে গেছি, হাঁটতে গেছি, সেখানে যে যদি আমি পড়ি তাহলে সেক্ষেত্রে আমি কার বিরুদ্ধে করবো? সিটি, সেটাও সিটির মধ্যে চলে আসছে, মিউনিসিপ্যালিটি। আচ্ছা, তা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, তো এক্ষেত্রে আপনি যেহেতু পার্সোনাল ইনজুরি একজন অ্যাটর্নি, অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও আপনার কাছে আমরা একটু জানতে চাইবো যে অনেক সময় নো ফল্ট ইন্স্যুরেন্স শুনলে অনেকেই ভাবে যে সব খরচ তো ইন্স্যুরেন্সই দেবে, এই ধারণাটা কি ভুল নাকি সঠিক? এক্সেলেন্ট ভাইয়া, নিউ ইয়র্ক স্টেট হচ্ছে, আমি নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি, রাইট? আমি সব স্টেটে কি একটু জানি, কিন্তু আমি অ্যাডমিটেড নিউ ইয়র্ক স্টেট, আমি নিউ ইয়র্ক স্টেট এটা বলবো আগে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। নো ফল্ট মানে কি রানা ভাইয়া? নো ফল্ট মানে হচ্ছে নিউ ইয়র্ক স্টেট ইজ এ নো ফল্ট স্টেট। দ্যাট মিনস দ্য কার ইউ আর ইন দে পেজ ফর মেডিকেল বিলস। আমি একটু বাংলা বলি, আপনি যে গাড়িতে, যে ধরেন আপনি ছিলেন গাড়ি একটা প্যাসেঞ্জার, থানন আর রানা ভাইয়া ইন এ কার, রাইট? রানা ভাইয়া ইজ দ্য ড্রাইভার, থানন ইজ দ্য প্যাসেঞ্জার। ওকে, এখন রানা ভাইয়াকে হিট করছে হচ্ছে আমাদের পারভেজ ভাইয়া, আরেকজন, হ্যাঁ, রিয়ার এন্ড করছে পিছন দিয়ে। সেই ক্ষেত্রে রানা ভাইয়ার ইন্স্যুরেন্স কোম্পানি ইজ গোনা পে আমার মেডিকেল বিলস, তোমার মেডিকেল বিল ভাইয়া। কিন্তু পারভেজ ভাই যে গাড়ি তোমাকে হিট করছে, ওরা কিন্তু তোমার মেডিকেল বিল গুলো পে করবে না, পে করবে যে তুমি যে গাড়িতে ছিলা সেই গাড়ি তোমার মেডিকেল বিল পে করবে। দ্যাট মিনস নো ফল্ট। কিন্তু এখানে একটা রানা ভাই একটা কাজ আছে, একটা কথা আছে, তোমার ইন্স্যুরেন্স কোম্পানি যদি ইফ দে পে $5,000 ফর এক্সাম্পল ফর মেডিকেল বিলস, রাইট? ফর $5,000 ওই ড্রাইভারের এগেইনস্টে আমি $30,000 আমি নিতে পারবো, $50,000 নিতে পারবো, $40,000 নিতে পারবো। ওকে, সো ক্লায়েন্টটা মনে করে কি, ও মাই গড, থানন ভাই তাহলে তো আমারই মেডিকেল বিল, আমার ইন্স্যুরেন্স কোম্পানি তো মেডিকেল বিল পে করছে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি কি পে করলো? তখন আমি ওদেরকে বুঝাই যে নিউ ইয়র্ক স্টেট ইজ এ নো ফল্ট স্টেট, সিন্স ইউ আর হার্ট, তোমার মেডিকেল বিল গুলো তোমার ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, কিন্তু তোমার ইন্স্যুরেন্স কোম্পানি এই যে যতটুকু পে করছে এটা সাবরোগেট করবে যে গাড়ি তোমাকে হিট করছে। রানা ভাইয়া, ইনিশিয়ালি কিন্তু তোমার মেডিকেল বিল গুলো পে করলো তোমার ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো, পরে সাবরোগেট করে ফেললো ওই টাকাটা যে গাড়িটা তোমাকে হিট করছে। তো তোমার জন্য পেইন এন্ড সাফারিং জন্য পে করতেছে, যেটা হচ্ছে পার্সোনাল ইনজুরি, যেটা কেস আমরা লিটারালি বলি, আবার নো ফল্ট বেনিফিটস এর জন্য পে করতেছে, দুইটাই ওই ড্রাইভারটাই এট দ্য এন্ড অফ দ্য ডে পে করতেছে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে তাহলে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, যেহেতু আমরা মামলার ক্ষতিপূরণের কথা বলছি এবং ইন্স্যুরেন্স নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে এক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তো আমরা একটা সাধারণভাবে আমরা দেখে থাকি যে ভিকটিম যিনি থাকেন তাকে সাধারণত কিভাবে ক্ষতিপূরণটা কম দেওয়া যায় বা না দিয়ে পারা যায় এমন চেষ্টা করে থাকে। এক্ষেত্রে একজন আপনি এই ইনজুরি অ্যাটর্নি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি পরামর্শ দিলে যাতে আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের মামলা যদি আমরা করে থাকি আমাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় বা কম দিতে না পারে বা ঠকাতে না পারে? ভাইয়া, কিছু আমি নট গোনা নেম দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ, ওকে? কিছু ইন্স্যুরেন্স কোম্পানি কি করা শুরু করছে, ওরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সাথে সাথে বলবে কি, থানন এই যে তোমাকে $2,000 দিচ্ছি, কেস এটা সেটেল করো। আচ্ছা ভাইয়া, তোমার একটা হাত ভাঙছে, হ্যাঁ, হাত ভাঙার পর কি হলো, তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি $2,000 দিতেছে, তুমি বলছো আরে আমি তো বেশি মনে ব্যথা পাই নাই, কারণ ইনিশিয়ালি হয়েছে আমি $2,000 আমি নিয়ে নিই। তো ভাই, দিস ইজ রং। নেভার সাইন এনি ডকুমেন্ট। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সাথে যদি কোনো ডকুমেন্ট পাঠায়, নেভার সাইন দিস, কারণ সাইন করলে কি হবে যে তখন আমাদের এরকম অনেক কেসেস রানা ভাইয়া যে অলরেডি ওটা সাইন করে ফেলছে, সাইন করার পর এখন আমাদের কাছে আসছে যে আল্লাহ, আমি তো মনে করছি আমি ব্যথা পাই নাই, কিন্তু আমার 1 সপ্তাহ পর হয়ে গেছে, আমার এখন ব্যথা যাচ্ছে না, তো এখন আমি কি করতে পারি? তখন আমি বলি যে ভাইয়া, তুমি তো রিলিজটা সাইন করছো, দ্যাট ওয়াজ ইওর মিস্টেক, বাট আমি তাও সু করবো। আচ্ছা, এটা একটা সিনারিও গেল রানা ভাইয়া। আর হচ্ছে দিস আর multi-billion-dollar companies, রাইট? সো আমাদের ফার্মে ধরো 2,000 ক্লায়েন্টস, রাইট? সো 2,000টা ক্লায়েন্টের সাথে কিন্তু আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ফাইট করতেছি। আমরা যতটাই গুড লয়ার্স, ওরা ইকুয়ালি সেম লয়ারদেরকে হায়ার করবে আমাদের সাথে ডিফেন্ড করার জন্য। ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ, ওরা পে করবে ভাইয়া, দে ক্যান পে, বাট দে উইল ফাইট,
কারণ ওরাও এরকম আমাদের মতো লয়ার, বড় বড় লয়ার হায়ার করবে, আমরা ওদের সাথে ফাইট করবো। এই ব্যাক এন্ড ফোর্থ করতে করতে একটা মিউচুয়াল একটা আমরা এগ্রিমেন্টে আসি যে ঠিক আছে এই অ্যামাউন্টটা হইলে আই থিঙ্ক তোমার ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাপি, আমার ক্লায়েন্টও হ্যাপি। সো এটা তো ওদের দিস আর মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানিজ রানাবে, সো দে উইল ট্রাই টু ফাইট আচ্ছা টিল লাস্ট ব্রেথ। তারপরে সেক্ষেত্রে পিটিশনার এবং প্লেন্টিফ দুজনের ক্ষেত্রে দুজনের অ্যাটর্নিরাই মিলে একটা সমঝোতায় নিয়ে আসবে যদি আমার ক্লায়েন্ট অ্যাজ লং অ্যাজ হি অর শি ইজ হ্যাপি। যদি ভাইয়া হ্যাপি না হয় তখন আমরা ট্রায়ালে যাব। আচ্ছা, যদি আমি সমঝোতায় না আসে তখন ট্রায়ালে যে আমার সর্বোচ্চ ক্ষতিপূরণটা নেওয়ার চেষ্টা করা, তাই তো? কারেক্ট। তখন হয় কি ভাইয়া, আমাদের একটা রিস্ক থাকে, আবার ইন্স্যুরেন্স কোম্পানির একটা রিস্ক থাকে। আমার রিস্কটা কি, জুরি হয়তো বলতে পারে নো তা না, ইওর ক্লায়েন্ট বেয়ারলি গট হার্ট, কোনো ব্যথাটাতে পাই নাই, 10,000 টাকা দিলাম। আমাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি 100,000 অফার করছিল। আচ্ছা, তো জুরি আমাকে কি অ্যাওয়ার্ড করলো, মাত্র $10,000। অন দ্য আদার হ্যান্ড আমি চাইছিলাম সেটেল করার জন্য 100,000, আমাকে অফার করছিল হচ্ছে 10,000। জুরি ওকে আমার ক্লায়েন্টকে প্লেন্টিফকে অ্যাওয়ার্ড করছে $1 মিলিয়ন। আচ্ছা, তো এই রিস্কটা হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি নিতে চায় না, আমরাও নিতে চাই না। সো আমাদের যদি ভাইয়া 2000 ক্লায়েন্টস থাকে ফার্মে, একটা বা দুইটা বা তিনটা কেস যায় ট্রায়ালে বছরে। বছরে ধরো 400-500 কেস সেটেল হয়, কিন্তু ট্রায়ালে যায় ভাই একটা দুইটা ম্যাক্সিমাম। তো সব ইন্স্যুরেন্স কোম্পানি সেটেল করে ফেলবে, নাহলে আমরা সেটেল করে ফেলবো, বা ক্লায়েন্ট একটা সেটেলমেন্ট করে ফেলবে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে একটা সেটেল হয়ে যাবে ভাইয়া। কারণ সেটাই উত্তম পন্থা, কারণ তা না হলে ট্রায়ালে গেলে দুজনের জন্যই তো একটা সময়ের তো ব্যাপার আছেই, অর্থ করি আরও বেশি খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানি বা যিনি মামলা করছেন দুইজনেরই যে কোনো একজন ঠকে যাবেন। সুতরাং আগে থেকে কম্প্রোমাইজ করে যদি সমঝোতার মাধ্যমে একটা কিছু করা যায় সেটাই বোধহয় ভালো। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে সিরিয়াস ইনজুরি যে থ্রেশহোল্ড একটা বিষয় আছে, সিরিয়াস ইনজুরির থ্রেশহোল্ড আসলে সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে, একটা বাস্তব উদাহরণ কিন্তু আপনার কাছ থেকে চাইবো ভাইয়া। ইয়েস, আমি একদম ভার্বেটাম বলবো। হ্যাঁ, যে কি হয় ভাইয়া, একটা হচ্ছে ডেথ, একটা মারা গেল। ডিসমেম্বারমেন্ট ভাইয়া, ধরো তোমার পাটা তুমি হারায় ফেলছো। সিগনিফিকেন্ট ডিসফিগারমেন্ট মানে তোমার ধরো এমন ভাবে তোমার হাতে তুমি এমন ভাবে ব্যথা পাইছো যেটা সারা জীবনের জন্য তোমার বাঁকা হয়ে গেছে। আচ্ছা, যে কোনো রকমের ফ্র্যাকচার। লস অফ ফিটাস, এটা হচ্ছে কারো কেউ যদি প্রেগনেন্ট হয়, বেবিটা যদি মারা যায়। আচ্ছা, তবে পার্মানেন্ট লস অফ ইউজ এন্ড বডি অফ অ্যান অর্গান, মানে তোমার একটা পার্মানেন্ট বডি পার্ট তুমি হারায় ফেলছো, সারা জীবনের জন্য এটা কাজ করবে না। সিগনিফিকেন্ট লিমিটেশন অফ বডি অফ ইউজ, হ্যাঁ, এটা ভাইয়া কি, যে তুমি ধরো কাজ করতে পারো না তোমার হাত ব্যথার জন্য। আর লাস্ট একটা যে ক্রাইটেরিয়া 90-180, সেটা হচ্ছে 90 ডেজ তুমি তোমার ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলা, তুমি ধরো তুমি ফুটবল খেলতে পারো চাও, তুমি বেবিদের সাথে বাচ্চাদের সাথে তোমার ঘুরতে যেতে চাও, তুমি তোমার ফ্যামিলি মেম্বারের সাথে তুমি ভ্যাকেশনে যেতে চাও, এগুলো তুমি করতে পারো না। আচ্ছা, এই হচ্ছে 7টা ক্যাটাগরি। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে আমি যেটা বললাম যে থ্রেশহোল্ডের কথা বললেন যে হারিয়ে একটা কিছু ক্ষতি হয়ে যাওয়া, অনেকেই বলেন বা মনে করে থাকেন যে আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার তো হাড় ভাঙে নাই, সুতরাং ধরলাম হাড় অ্যাক্সিডেন্টের এই একটাই বিষয় দিয়ে উদাহরণ দিতি যে আমার তো হাড় ভাঙে নেই সুতরাং মামলা হয় না, এরকম চিন্তা ভাবনা করে থাকে। এই ধারণাটা কতটুকু সত্যি বা কতটুকু ভুল? ভাইয়া এই যে আমি লাস্টে, এটা পুরোপুরি ভুল। লাস্টে দুটো ক্যাটাগরি আমি কি দিছি, লাস্টে দুটো ক্যাটাগরিতে কোনো ফ্র্যাকচার নাই, কোনো লস অফ ফিটাস নাই, কোনো ডেথ নাই, কোনো তোমার কোনো ডিসফিগারমেন্ট নাই। কি আছে ভাইয়া, 90 ডেজ তুমি কাজ করতে পারো নাই, তাহলেই তো হইলো। 90 ডেজ তোমার যে রেঞ্জ অফ মোশন লস, হ্যাঁ, তোমার যে রেঞ্জ অফ তোমার যে পা হাত তুমি যে নড়াতে পারো, পা যে নড়াতে পারো, তুমি তোমার এই নড়ানো তোমার তো কষ্ট। তবে এগুলো তো তোমার কোনো ফ্র্যাকচার লাগে না, তাই না? এগুলো তো কোনো ফ্র্যাকচার, বাট স্টিল this is your valid injury, so you should be fairly compensated for this. আচ্ছা।